ওকে, ঘোলা আসতেছে মানে আমার এখানে তো ঠিক দেখাচ্ছে, আমি তো ট্যাবে ঠিক দেখতে পাচ্ছি, কোনো ঝামেলা হচ্ছে না। খুব সম্ভবত আপনার ওখানে নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা হইতে পারে, আমি শিওর না, তবে হইতে পারে এরকম, কারণ আমার এখানে তো একদম ক্লিয়ার। ওকে, আসেন আজকে আমরা ত্রিভুজ সংক্রান্ত সমস্যা করব। 176 নম্বরে চলে যান, ম্যাথ নাম্বার 176। দেখেন 176-এ কি বলতেছে এরা, দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার অ্যান্ড 7 সেন্টিমিটার। One more triangles is formed by joining the midpoints of the sides. The perimeter of the second triangle in centimeter is. বলা হচ্ছে যে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5, 6 এবং 7 সেন্টিমিটার। বাহুগুলোর মধ্যবিন্দু তিনটি যোগ করে নতুন একটা ত্রিভুজ গঠন করা হলো, তাহলে দ্বিতীয় ত্রিভুজের পরিসীমাটা কত হবে? দ্বিতীয় ত্রিভুজের পরিসীমাটা কত হবে? তাহলে খেয়াল করেন, এখানে আমরা যদি একটা ত্রিভুজ দাগানোর একটু চেষ্টা করি, তাহলে ধরে নেন যে এটা হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে? এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটার আমরা নাম দিচ্ছি, ধরে নেন যে এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। এখন আমাকে বলতেছে যে এই ত্রিভুজটার যে তিনটা বাহু আছে, ঠিক আছে, ধরে নেন যে এটা হইতেছে 5, এটা হইতেছে 6, এটা হইতেছে 7, ঠিক আছে, ত্রিভুজের তিনটা বাহু আছে। তো বলতেছে যে এই ত্রিভুজের এই যে এই এ বি বাহুর মিড পয়েন্ট অর্থাৎ মধ্যবিন্দু, এটা ধরে নেন যে মধ্যবিন্দু। আবার এসি বাহুর মিড পয়েন্ট বা মধ্যবিন্দু ধরে নেন যে এইটা। আবার এই বিসি বাহুর মধ্যবিন্দু ধরে নেন যে এইটা। তো প্রশ্নে বলতেছে যে এই যে তিনটা বাহুর মধ্যবিন্দু, এই তিনটা বাহুর মধ্যবিন্দুকে যদি আপনি সংযোগ স্থাপন করে দেন, তাহলে এই ত্রিভুজের মধ্যে নতুন আরেকটা ত্রিভুজ সৃষ্টি হবে, ঠিক আছে? নতুন আরেকটা ত্রিভুজ, নতুন আরেকটা ত্রিভুজ এখানে তৈরি হয়ে যাবে। দেখেন এটা বেশি ব্যাক হয়ে গেছে। এইবার লাস্ট, দেখেন হইল না, সমস্যা নেই। এই যে তিনটা তিনটা বাহুর তিনটা মধ্যবিন্দু, সেখান থেকে আমরা তিনটা মধ্যবিন্দু সংযোগ স্থাপন করে একটা ত্রিভুজ তৈরি করছি, ঠিক আছে? একটা ত্রিভুজ তৈরি করছি, ধরে নেন যে এটা হইতেছে এক্স, এটা হইতেছে ধরেন ওয়াই, এটা হইতেছে ধরেন জেড, ঠিক আছে? এখন বলতেছে এই যে বড় ত্রিভুজটা অর্থাৎ ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজ এবিসি যে আছে, এই ত্রিভুজ এবিসির যে পেরিমিটার বা পরিসীমা সেটা কত? বলতেছে যে বড় ত্রিভুজের অর্থাৎ ত্রিভুজ এবিসির তিনটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার। তাহলে এই বড় ত্রিভুজটার পরিসীমা কত হবে? আপনি বলবেন যে ভাই 18 সেন্টিমিটার হবে। প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করছে, প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে ভাই এই যে আপনি নতুন একটা ত্রিভুজ এখানে তৈরি করলেন এক্স ওয়াই জেড, এই ত্রিভুজটার পরিসীমা তাহলে কত হবে? এই ছোট ত্রিভুজটার পরিসীমা কত হবে? একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন, সে হচ্ছে যদি কোনো বড় ত্রিভুজের
তিনটা বাহুর মধ্যবিন্দুর সংযোগ স্থাপন করে ওই বড় ত্রিভুজের মধ্যে একটা ছোট ত্রিভুজ গঠন করা হয় বা তৈরি করা হয়, এবং আপনাকে যদি ওই ছোট ত্রিভুজটার পরিসীমা বের করতে বলে, তাহলে এই যে বড় ত্রিভুজের যে পরিসীমাটা আছে, অর্থাৎ আপনাকে এখানে ছোট ত্রিভুজের পরিসীমা যখন বের করতে বলবে তখন কি করতে হবে, এই যে বড় ত্রিভুজের যে পরিসীমা আছে 18, এইটাকে জাস্ট অর্ধেক করে দিবেন। তাহলে 18কে অর্ধেক করলে কত পাওয়া যায়? 9 পাওয়া যায়। তার মানে এই যে আপনার ত্রিভুজ এক্স ওয়াই আর হচ্ছে জেড, এই ত্রিভুজটার যে পেরিমিটার বা পরিসীমা সেটা কত হবে? 9 সেন্টিমিটার হবে। বোঝা গেছে? কি বললাম যে যদি কোনো ত্রিভুজের তিনটা বাহুর মধ্যবিন্দুর সংযোগ স্থাপন করে যদি নতুন একটা ত্রিভুজ গঠন করা হয়, এবং আপনাকে যদি ওই নতুন বা ছোট ত্রিভুজটার পরিসীমা বের করতে বলে, তাহলে এই ছোট ত্রিভুজটার পরিসীমা হবে ঠিক বড় ত্রিভুজের পরিসীমার অর্ধেক। তাহলে বড় ত্রিভুজের পরিসীমা 18, ছোট ত্রিভুজের পরিসীমা কত হবে? 18-র অর্ধেক, অর্থাৎ 9 সেন্টিমিটার। বোঝা গেছে ভাই? ওকে, আসেন পরেরটাতে চলে যান। 175 যান। এটা আমরা না মুছি। একশো 75-এ চলে যান। দেখেন 175-এ কি বলা হচ্ছে যে ইফ ডিইএফ, অর্থাৎ এখানে জাস্ট নামটা চেঞ্জ করে দিছে এরা, ঠিক আছে? জাস্ট নামটা চেঞ্জ করে দিছে, যে এটা হইতেছে ডি বলছে, এটাকে ওরা ই বলছে, আর এটাকে ওরা এফ বলছে, ঠিক আছে? 175 এখানে বলা হচ্ছে যে ইফ ডি ই অ্যান্ড এফ আর দ্য মিড পয়েন্টস অফ দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল এবিসি, the ratio of the areas of the triangles DEF and DCE, triangle DEF অনুপাত ট্রায়াঙ্গেল কত? DCE। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ত্রিভুজ ABC এর বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে হচ্ছে DEF, ঠিক আছে? একটা ত্রিভুজ হচ্ছে ABC যার মধ্যবিন্দু হচ্ছে DEF। বলা হচ্ছে যে তাহলে ত্রিভুজ ডিইএফ এবং ত্রিভুজ ডিসিই এর ক্ষেত্রফলের অনুপাত কত? ত্রিভুজ ডিইএফ এবং ত্রিভুজ ডিসিই এর ক্ষেত্রফলের অনুপাত কত? ভাই একটু মনোযোগ দেন। এখানে আপনি কয়টা ত্রিভুজ দেখতে পাচ্ছেন বলেন তো? এখানে কয়টা ত্রিভুজ দেখা যাচ্ছে? আপনি বলবেন যে ভাই এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ। 4টা ত্রিভুজ না? বড়টা বাদ দেন, ছোট ছোট কয়টা ত্রিভুজ দেখতে পাচ্ছেন আপনি? 4টা ত্রিভুজ দেখতে পাচ্ছেন না? এবং এই 4টা ত্রিভুজেরই এগুলা কি ইকুইল্যাটেরাল, মানে সমবাহু ত্রিভুজ। কিভাবে আপনি বুঝবেন যে সমবাহু ত্রিভুজ? আমি যে বললাম যে সমবাহু, কেমনে সমবাহু হইল? সমবাহু এই কারণে হইল, কারণ আপনি যখন এই এ বি বাহুর মধ্যবিন্দু যে এই যে এফ এ, তারপর হচ্ছে আপনার এসি বাহুর মধ্যবিন্দু ডি, আবার বিসি বাহুর মধ্যবিন্দু ই, এই 3টা বাহুর মধ্যবিন্দু সংযোগ স্থাপন করার মাধ্যমে যেই বৃত্তটা দাগাইছেন এখানে, অর্থাৎ ত্রিভুজ ডিইএফ যে দাগাইছেন, এই ত্রিভুজ ডিইএফ এর কারণে এখানে আরো কয়েকটা
ত্রিভুজ সৃষ্টি হয়েছে। একটা হয়েছে আপনার ত্রিভুজ এ এফ ডি, একটা হয়ে গেছে ত্রিভুজ এফ বিই, একটা হয়ে গেছে ডিইসি, আর একটা হয়ে গেছে ডিইএফ। অর্থাৎ এই চারটা ত্রিভুজ হয়ে গেছে, এবং এই চারটা ত্রিভুজের চারটাই কি সমবাহু ত্রিভুজ। অর্থাৎ এই ত্রিভুজটা যত বড়, এই ত্রিভুজটাও তত বড়, এই ত্রিভুজটাও তত বড়, এই ত্রিভুজটাও তত বড়। তো যদি এই চারটা ত্রিভুজই আমার সমান হয়, সমবাহু ত্রিভুজ হয়, তাহলে প্রশ্নে জিজ্ঞাসা করছে যে ত্রিভুজ ডিইএফ আর ত্রিভুজ ডিসিই, ডিইএফ, এই ডিইএফ আর হচ্ছে ত্রিভুজ ডিইসি, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো ত্রিভুজ যেহেতু সমান, ত্রিভুজ যেহেতু এইটাও যা এইটাও তা সমান, তার মানে সমান হলে এইটার ক্ষেত্রফলও যা হবে এইটার ক্ষেত্রফলও তা হবে। তার মানে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল যদি এক হয়, ত্রিভুজ ডিসি এর ক্ষেত্রফলও কত হবে, এক হবে। তার মানে এই যে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের যে অনুপাত চাইছে সেটা আমার কত হবে, 1:1 হবে। যেহেতু সবগুলো ত্রিভুজ এখানে কি সমান, তার মধ্যে থেকে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত জানতে চাইছে, তাহলে 1:1 উত্তর হয়ে যাবে। 174-এ চলে যান, পরেরটাই 174। এটা ডি, এটা ই, এটা এফ। দেখেন 174-এ কি বলা হচ্ছে, 174-এ বলতেছে যে দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার অ্যান্ড 5 সেন্টিমিটার। বলতেছে যে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3, 4, 5 সেন্টিমিটার। The area of the triangle formed by joining the midpoints of the sides of this triangle is, বলতেছে যে বাহুগুলোর মধ্যবিন্দু যোগ করে যে ত্রিভুজটা পাওয়া যাবে তার ক্ষেত্রফল কত। এই যে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে 3 সেন্টিমিটার, একটা 4, আর একটা হচ্ছে 5 সেন্টিমিটার। বলতেছে যে এই বাহুগুলোর মধ্যবিন্দু যোগ করে যেই নতুন ত্রিভুজটা এখানে গঠন করা হয়েছে, অর্থাৎ এই যে ত্রিভুজ ডিইএফ, এই ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল কত এটা আমাকে বের করতে হবে। ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল কত এটা বের করা লাগবে। তাহলে এখানে যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি বড়টা, অর্থাৎ ত্রিভুজ এবিসি, ত্রিভুজের এরিয়া কত, ত্রিভুজের এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তাহলে এই যে হাফ ইন্টু বেজ 3, হাইট কত 4, তাহলে ক্ষেত্রফল কত হবে 3 দুগুণ 6 স্কোয়ার সেন্টিমিটার হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ত্রিভুজ এবিসির, ত্রিভুজ এবিসির এরিয়া হচ্ছে 6 সেন্টিমিটার। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাকে বের করতে হবে এই যে ত্রিভুজ ডিইএফ, অর্থাৎ ত্রিভুজ ডিইএফ, এইটার এরিয়াটা কত এটা আমাকে বের করা লাগবে। এখন কিছুক্ষণ আগে আমি বুঝাইছি যে ভাই এই যে ত্রিভুজ এবিসির মধ্যে কয়টা ত্রিভুজ দেখতে পাচ্ছেন, এখানে একটা দেখা যাচ্ছে, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, টোটাল 4টা ত্রিভুজ না। তার মানে এই যে 4টা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, এই 4টা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি, এই 4টা ত্রিভুজের যদি ক্ষেত্রফল যোগ করি তাহলে আমরা কত পাবো, 6 পাবো। কিভাবে 6 পাবো, কারণ হচ্ছে আপনি তো এই 4টা ত্রিভুজ মানে বড় ত্রিভুজটাই ছোট ছোট 4টা ভাগে ভাগ হয়েছে, তার মানে এই 4টা ত্রিভুজ যতখানি জায়গা দখল করে আছে তার সেই মাপটাই কত, 6 বর্গ সেন্টিমিটার, 6 বর্গ সেন্টিমিটার। তাহলে আমি বলতে পারি না যে ভাই এখানে যে 4টা ত্রিভুজ দেখা যাচ্ছে তার ভিতরে একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ ডিইএফ, একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ ডিএফ। তাহলে এই যে 4টা ত্রিভুজ, 4টা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমার 6 বর্গ সেন্টিমিটার হইতে পারে, তাহলে শুধুমাত্র একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমার বের করা লাগতেছে। তাহলে একটার ক্ষেত্রফল আপনি কত বলবেন, আপনি বলবেন যে ভাই 6/4, 6/4 মানে হচ্ছে 3/2,
স্কোয়ার সেন্টিমিটার। তার মানে এই যে ত্রিভুজ ডিইএফ, এইটার এরিয়া কত? এই যে 3/2 স্কোয়ার সেন্টিমিটার হচ্ছে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল। চারশো ছয় নম্বরে চলে যান। 406 ম্যাথ নাম্বার 406। বোঝেন নাই? আচ্ছা, ধরেন আমি এখানে 4টা ত্রিভুজের নাম দিছি। এই বড় ত্রিভুজের মধ্যে কয়টা ত্রিভুজ দেখা যাচ্ছে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে এই 4টা ত্রিভুজের যে এরিয়া আছে, তাহলে ধরেন যে এই যে এরিয়া 1 প্লাস এরিয়া 2 প্লাস হচ্ছে এরিয়া 3 প্লাস হচ্ছে এরিয়া 4, অর্থাৎ এই যে 1 নাম্বার ত্রিভুজের ক্ষেত্রফল, 2 নাম্বার ত্রিভুজের ক্ষেত্রফল, 3 নাম্বার ত্রিভুজের ক্ষেত্রফল আর 4 নাম্বার ত্রিভুজের ক্ষেত্রফল, এই ছোট ছোট 4টা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলেই তো আপনি এই যে বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবেন, অর্থাৎ ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলটা পাবেন, তাই না? কারণ এই ত্রিভুজ এবিসিটা সৃষ্টি হয়েছে এই 1 2 3 4 এই 4টা ত্রিভুজের সমন্বয়। তাহলে আমি যদি বলি যে ভাই এখানে 4টা ত্রিভুজ দেখা যাচ্ছে, 4টা ত্রিভুজ, তাহলে 4টা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি 4 বলি, যে ধরে নেন যে 1 1 করে, এটার 1 এটার 1 এটার 1 এটার 1, তাই না? 1 1 করে ধরলাম, তাহলে 4টা ত্রিভুজের ক্ষেত্রফল কত? 4। তাহলে 4টা ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের এখানে 4, কিন্তু প্রশ্নে বলতেছে যে এই 4টা ত্রিভুজের সমন্বয়ে যে বড় একটা ত্রিভুজ হয়েছে এবিসি, সেটার ক্ষেত্রফল হচ্ছে 6। তাহলে আমাদের এখানে যেটা 4, প্রশ্ন অনুযায়ী সেটা 6 না? 6। এখন আমাদেরকে জিজ্ঞাসা করছে যে বাবা, যে তাহলে ত্রিভুজ ডিইএফ এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? তাহলে এখানে 4টা ত্রিভুজের মধ্যে একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ ডিইএফ। তাহলে এই ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল আমরা কত ধরছি? 1 ধরছি। তাহলে 4 সমান সমান 6 হইলে 1 সমান সমান কত হবে? আপনি বলবেন যে 6 গুণন 1 ডিভাইডেড হচ্ছে 4, কাটাকাটি করলে আপনি বলবেন যে ভাই 3/2, তাই বলবেন না? চার জাস্ট মনে করলেন, এই যে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে একটা ম্যাথ দেখালাম না, ওখানে বললো যে 2টা ত্রিভুজের পরিসীমা ক্ষেত্রফল কত। তো এখানে যেই ত্রিভুজগুলো দেখতে পাচ্ছেন 4টা ত্রিভুজ, তাহলে 4টা ত্রিভুজের হচ্ছে ইকুইল্যাটারাল, মানে হচ্ছে সমবাহু, প্রত্যেকটার বাহু সমান। তাহলে আমি যদি ধরি যে প্রতিটা ত্রিভুজের বাহু হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার, আমি তো ধরতেই পারি, তাই না? আমি ধরে নিলাম যে প্রতিটার ক্ষেত্রফল যদি 1 1 করে হয়, তাহলে 4টা ত্রিভুজের সমন্বয়ে বড় ত্রিভুজটা গঠন হয়েছে। তাহলে 4টা ত্রিভুজের প্রত্যেকটার ক্ষেত্রফল যদি 1 করে হয়, তাহলে 4টার ক্ষেত্রফল কত? 4। এই 4 আমাদের এখানে, কিন্তু প্রশ্ন অনুযায়ী ওই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল কত? 6। তাহলে আমাদের এখানে যেটা 4, প্রশ্নে সেটা 6 হচ্ছে। তাহলে 4 পার্ট 6 হইলে 1 পার্ট কত হবে? 1 পার্ট কত হবে? 1 পার্ট হবে 3/2। এই জন্য বলতেছি যে 3/2, ঠিক আছে? 406 চলে যান। 406 নম্বর। দেখেন 406 বলা হচ্ছে দ্য বেজ অফ এ ট্রায়াঙ্গেল ইজ 15 সেন্টিমিটার অ্যান্ড হাইট ইজ 12 সেন্টিমিটার। বলতেছে যে একটা ত্রিভুজের ভূমি 15 আর উচ্চতা হচ্ছে 12। দ্য হাইট অফ অ্যানাদার ট্রায়াঙ্গেল ইজ ডাবল দ্য এরিয়া হ্যাভিং দ্য বেজ 20 সেন্টিমিটার ইজ। বলতেছে যে অপর একটা ত্রিভুজ যার ক্ষেত্রফল প্রথম ত্রিভুজের দ্বিগুণ এবং ভূমি 20 সেন্টিমিটার হলে উচ্চতা কত? কথা বুঝছেন? এখানে 2টা ত্রিভুজের ক্ষেত্রফলের কথা বলতেছে, যে প্রথমটার ভূমি 15 আর হচ্ছে হাইট 12। তাহলে আমরা প্রথম ত্রিভুজ অর্থাৎ ট্রায়াঙ্গেল 1, এইটার যদি এরিয়া বের করতে চাই, তাহলে কত বলবো? যে হাফ ইন্টু ভূমি 15 উচ্চতা 12, তাহলে ক্ষেত্রফল কত হবে? আপনি বলবেন যে 6 15 90 হবে, ঠিক আছে? এখন আসেন ট্রায়াঙ্গেল 2।
এখন দ্বিতীয় যেই ত্রিভুজটা এই ত্রিভুজের যেই ক্ষেত্রফল, আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। বলতেছে যে এই দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল হবে প্রথমটার দ্বিগুণ। তার মানে এই প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়েছে 90, তাহলে এই দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল কত বের হবে? 90-এর দ্বিগুণ। 90-এর দ্বিগুণ কত ভাই? 180 বের হবে। এখন খেয়াল করেন, প্রশ্নে আপনাকে বলেই দিছে যে দ্বিতীয় ত্রিভুজের ভূমি হচ্ছে 20, উচ্চতাটা আমরা জানি না, তাহলে উচ্চতা কত হবে? আপনি বলবেন এই শূন্য কেটে দেন, তাহলে এই যে দ্বিতীয় ত্রিভুজের যে হাইট সেটা আপনি পেয়ে যাবেন 18 সেন্টিমিটার। ঠিক আছে, এই 18 সেন্টিমিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এক লাইনে উত্তর করা যায়, জাস্ট বোঝানোর জন্য জাস্ট দুইটা ভাগ করছে। ঠিক আছে, একশো 55 নম্বরে চলে যান, ম্যাথ নাম্বার 155। একশো 55-তে চলে যান। দেখেন 155-তে কি বলতেছে এরা, যে দ্য এরিয়া অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 40 টাইমস ইটস বেজ, হোয়াট ইটস হাইট। বলতেছে যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এর ভূমির 40 গুণ, তাহলে এর উচ্চতা কত? একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির 40 গুণ, তাহলে এর উচ্চতা কত? আমরা জানি যে সমকোণী ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা কত হবে? হাফ ইন্টু বেজ ইন্টু হাইট হবে। ঠিক আছে, তো আমাদেরকে বলে দিচ্ছে যে এই ভূমি বেজ যেটা, তো আমরা ধরেই নিচ্ছি যে সমকোণী ত্রিভুজের বেজ হচ্ছে বি, তাহলে আমাদেরকে বলতেছে যে এরিয়াটা হবে বেজের 40 গুণ, তাহলে এরিয়াটা কত হবে? এই যে বেজ আমরা ধরছি বি, তাহলে বির 40 গুণ হচ্ছে এরিয়া, তার মানে হচ্ছে 40 বি। তাহলে এই যে আমরা লিখছি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা সমান সমান আমরা কত লিখতে পারি? 40 বি লিখতে পারি। তাহলে এই বি আর এই বি কেটে যাবে, আমাকে বের করতে হবে যে হাইট কত, উচ্চতা কত। তাহলে 40 আর 2 গুণ হয়ে কত হয়ে যাবে? 80 সেন্টিমিটার হয়ে যাবে না? যে তাহলে সমকোণী ত্রিভুজের উচ্চতা হচ্ছে 80 সেন্টিমিটার। এটাই উত্তর। পরেরটাতে চলে যান, 156। দেখেন 156-তে বলা হচ্ছে যে দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইজ পি স্কোয়ার সেন্টিমিটার। বলতেছে যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে পি বর্গ সেন্টিমিটার, অ্যান্ড ইটস বেজ ইজ এক্স সেন্টিমিটার, এটার ভূমি হচ্ছে এক্স। হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল, তাহলে ত্রিভুজের উচ্চতা কত? আমরা সবাই জানি ভাই, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু
বেজ ইন্টু হাইট। তো বলতেছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে, পি স্কোয়ার সেন্টিমিটার হবে। আর ত্রিভুজের বেসটা কত দেওয়া আছে, বলেই দিচ্ছে যে ত্রিভুজের বেস হচ্ছে আপনার এক্স। তাহলে আমাকে জিজ্ঞাসা করছে যে হাইটটা কত হবে, তাহলে আপনি বলতে পারবেন না যে এখান থেকে হাইটটা কত হবে। তাহলে এই যে 2 আর পি গুণ করে 2p হয়ে যাবে, আর এক্সটা নিচে চলে যাবে। তার মানে হাইটটা কত, 2p ডিভাইডেড এক্স সেন্টিমিটার। দুইশো চার নম্বরে চলে যান, ম্যাথ নাম্বার 204। দুইশো চার নম্বরে যান। দেখেন 204-এ বলা হচ্ছে যে ইফ দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল বি ইন দ্য রেশিও 2:3:4, দ্য রেশিও অফ দ্য করেসপন্ডিং অ্যালটিটিউড ইজ। বলতেছে যে একটা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হচ্ছে 2, 3, 4। তো একটা ত্রিভুজের এই যে বাহুগুলো 2, 3, 4 হলে সংশ্লিষ্ট উচ্চতাগুলোর অনুপাত কত হবে, সংশ্লিষ্ট উচ্চতাগুলোর অনুপাত কত হবে। খেয়াল করেন ভাই, আমি যদি আপনাকে আগে চিত্র সম্বন্ধে একটা ধারণা দেই। ধরে নেন যে এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, এটা একটা ত্রিভুজ যার এই বাহু ধরেন যে 2, এইটা ধরেন 3, এটা ধরেন 4, ঠিক আছে, আপনার ইচ্ছা মতো ধরলেন। ধরার পরে বলতেছে যে এই সংশ্লিষ্ট উচ্চতাগুলো এখানে করেসপন্ডিং অ্যালটিটিউড মানে হচ্ছে যে ধরে নেন যে এটা হইতেছে এ, এইটা ধরেন বি, এটা ধরেন সি। আপনি যদি একটা উচ্চতা এইরকম আঁকান যে এ থেকে এই পর্যন্ত একটা উচ্চতা, এটা একটা উচ্চতা, এরকম একটা লম্ব আপনি আগাইতে পারেন। সেখানে আপনার বিসি ভূমি, এডি লম্ব, এটার নাম দিলেন আপনি ডি, যে বিসি ভূমির উপরে এডি লম্ব। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা একটা একটা করে দেখব যে এখানে প্রথম ক্ষেত্র যেখানে ধরে নেন আমরা এরকম করে করি যে 2, 3, 4 বলা আছে না, 2, 3, 4, আমরা এটাকে 2 ধরি, তাহলে লিখতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। যে কোনো একটা ধরলেই হয়, কিন্তু তারপরেও এটাকে আমরা 2 ধরেন, যে এটা হচ্ছে 2, এইটাকে আপনি 3 ধরেন, এইটাকে 4 ধরেন। এখন খেয়াল করেন, তাহলে এই যে প্রথমে আমি একটা লম্ব আঁকলাম বিসি বাহুর উপরে এডি লম্ব, বিসি বাহুর উপরে এডি লম্ব। তাহলে এখানে এই যে প্রথমে যেই আপনার ভূমিটা আমরা পাচ্ছি সেটা কত, বিসি পাচ্ছি না, বিসি যার দৈর্ঘ্য কত, বইয়ে বলা আছে 2। তাহলে আমরা এটাকে ধরলাম 2x ধরলাম, এটা হচ্ছে আমার বেস, ঠিক আছে। এখন 2x যদি আমার বেস হয়, তাহলে এই হাইটটা কত, এই লম্বের দৈর্ঘ্যটা কত। আপনি বলবেন যে ভাই এটা তো আমি জানি না, তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনার লম্বটা হচ্ছে h1, ঠিক আছে, লম্বটা কত ধরলাম, h1 ধরলাম। এখন খেয়াল করেন, আমি যদি আপনাকে আবার বলি যে ভাই এবার যদি আপনি এই এ বি বাহু নেন, এ বি বাহুর উপরে যদি আপনি এরকম একটা লম্ব দাগান, এটার নাম দেন ই, এটার নাম দেন ই, যে এই এসি বা এই এসি যেই ভূমিটা আছে বা এসি যেই বেসটা আছে তার ওপরে, সরি আপনি ধরে নেন যে এ বি বেস, এ বি, কারণ 2, 3, 4 এইভাবে যাই, এ বি বেস, এ বির উপরে আপনি একটা ই আর সি একটা লম্ব আঁকলেন না, আপনার বেস কত, এ বি। তাহলে এখানে 2 নাম্বার ক্ষেত্রে আপনার বেস হচ্ছে 3x, আর এই যে আপনার উচ্চতাটা, এইটাকে আপনি h2 বলেন, যে আমার উচ্চতাটা h2,
ঠিক আছে। আবার আপনি আরেকটা নিতে পারেন, যে আপনি যদি এবার এসিকে যদি ভূমি ধরেন বা বেস ধরেন, তাহলে এই এসির ওপরে একটা লম্ব আমরা চাইলে আঁকাইতে পারি। এটার নাম দেন, ধরে নেন যে এটার নাম এফ। এফ, যে এসি বাহুর উপরে বা এসি ভূমির উপরে আপনি বিএফ একটা লম্ব দাগাইলেন, তাহলে এই এসি ভূমি বা এসি বাহু এটার দৈর্ঘ্য কত? 4। তাহলে আপনি বলতে পারেন যে এসির ভূমি বা বেজ হচ্ছে আপনার 4, হাইট কত হবে? আপনি ধরে নেন যে এটার হাইট হচ্ছে h3। ঠিক আছে, h3। এখন একটা জিনিস চিন্তা করেন তো, এখানে ত্রিভুজ, এই যে মেইন ত্রিভুজ কোনটা? মেইন ত্রিভুজ এটা না, এবিসি। এবিসি, তাহলে এবিসির ক্ষেত্রফল যা হবে, মানে এখানে যে কয়টা ত্রিভুজ তৈরি হয়েছে ক্ষেত্রফলকে আলাদা হবে? ক্ষেত্রফলকে আলাদা হবে, ক্ষেত্রফল সেমই থাকবে। এবিসির ক্ষেত্র যা হবে, মানে ক্ষেত্রফল যা হবে, এখানে এই যে বাহু আর হচ্ছে উচ্চতা দিয়ে যেগুলা তিনটা ত্রিভুজ তৈরি হবে, তাদের উচ্চতা আপনার, তাদের ক্ষেত্রফল আপনার কি হবে? সেম হবে। ঠিক আছে, কারণ একটা ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা আলাদা হইতে পারে না, আলাদা আলাদা হইতে পারে না। তাহলে খেয়াল করেন, আমরা যদি প্রথম এটা বলি এখানে, যে প্রথম এরিয়াটা কত হবে, তাহলে প্রথম এরিয়াটা কত হবে? আপনি বলবেন যে ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বেজ। বেজ মানে হচ্ছে 2x, হাইট কত? এই যে h1। এই দ্বিতীয়টার কত হবে? আপনি বলবেন যে হাফ ইন্টু এই যে 3x ইন্টু h2। তৃতীয়টার কত? আপনি বলবেন যে ভাই হাফ ইন্টু এই যে বেজ হচ্ছে 4x, হাইট হচ্ছে h3। তাহলে এই তিনটার ক্ষেত্রফল কি হবে? সমান হবে না? এই তিনটার ক্ষেত্রফল কি হবে ভাই? সমান হবে না? সমান হবে। তাহলে যদি সমানই হয়, আমরা এইভাবে লিখতে পারি না, যে এই যে হাফ ইন্টু 2x ইন্টু h1 ইকুয়াল টু হাফ ইন্টু 3x ইন্টু h2 সমান হাফ ইন্টু 4x ইন্টু h3 বলতে পারি। তাহলে এখান থেকে হাফ, এখান থেকে হাফ, এখান থেকে হাফ কেটে যাবে, হাফ হাফ কেটে যাবে, তাই না? তাহলে এখানে খেয়াল করেন, তাহলে আমাদের আলটিমেটলি কত হচ্ছে এখানে? 2x, 2x h1, 3x h2 আর হচ্ছে 4x h3। আমরা এখন একটা জিনিস খেয়াল করে দেখেন তো, আমরা রেশিওর ক্লাসে বা এভারেজের ক্লাসে এইরকম সিচুয়েশনের মুখোমুখি হয়েছি না? এরকম সিচুয়েশনের মুখোমুখি হয়েছি না? আমাকে তো এই প্রশ্নে শুধু তাদের হাইট বের করতে বলছে, উচ্চতা কত এটা বের করতে বলছে। তার মানে এখান থেকে আমাকে যেটা বের করতে হবে সেটা কি? এই যে h1 অনুপাত h2 অনুপাত h3, এটা বের করতে হবে না? এটা বের করতে হবে না? এটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে এটা কিভাবে বের করতে পারি? কিভাবে বের করতে পারি এই h1 h2 h3 অনুপাত কিভাবে বের করা যায়? আমি কি বলছি, যখন আমি প্রথমটা বের করব, h1টা যখন বের করব, তখন বাদ বাকি দুইটা গুণ করে দিব, অর্থাৎ এই 3x আর 4x গুণ করে দিব। 3x আর 4x গুণ করলে কত হয়ে যায়? 3x আর 4x গুণ করলে কত হয়ে যায়? আপনি বলবেন যে 3 4 12, আপনি x কে বাদ দেন, x এর হিসাব বাদ দেন, কারণ x আলটিমেটলি এই যে হাফের মতো করে কেটে যাবে। ঠিক আছে, হাফের মতো করে x কেটে যাবে। তারপরে আপনি যখন h2 বের করবেন, তখন আমি কি বলছি, h2 যখন বের করবেন, তখন এই 2 আর এই 4 গুণ করতে হবে। তো 2 4 গুণ করলে কত হয়ে যায়? 8 হয়ে যাবে না? আপনি যখন h3 বের করবেন, তখন কি করতে হবে? এই 3 আর এই 2 গুণ করতে হবে। তো 3 আর 2 গুণ করলে কত হয়ে যায়? 6 হয়ে যায় না? 6 হয়ে যায়। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, এদেরকে ছোট করা যায়, 2 দিয়ে ভাগ করলে 6 পাওয়া যায়, 2 দিয়ে ভাগ করলে 4 পাওয়া যায়, 2 দিয়ে ভাগ করলে 3 পাওয়া যায় না? তাহলে এই যে আপনার তিনটা উচ্চতার অনুপাত জানতে চাইছে, তো তিনটা উচ্চতার অনুপাত কত হবে? 6 4 3 হবে না? 6 4 3 হবে না? 6 4 3 উত্তর। বোঝা গেছে কিনা, বুঝতে পারছেন কিনা? ওকে ফাইন। 160 নম্বরে চলে যান, ম্যাথ নাম্বার 160।
ম্যাথ নাম্বার 160। দেখেন 160-এ বলা হচ্ছে যে দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল is equal to the area of a square whose each side is 60 meters. The height of the triangle is 90 meters. The base of the triangle will be. বলতেছে যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আর একটা বর্গের ক্ষেত্রফল এই দুইটা কি হবে সমান হবে। তো বর্গের এক বাহুর দৈর্ঘ্য 60 মিটার, তো ত্রিভুজের উচ্চতা 90 হলে ভূমির দৈর্ঘ্য কত? তাহলে খেয়াল করেন, প্রশ্নে আমাকে বলে দিছে যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু এরিয়া অফ স্কোয়ার, তার মানে কি হাফ ইন্টু বেজ ইন্টু হাইট ইকুয়াল টু কত হবে? ত্রিভুজের যে কোনো একটা বাহুর ওপরে স্কোয়ার হবে। এটাই তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাই না? বর্গের যে কোনো এক বাহুর উপরে স্কোয়ার করে দিলে সেটা বর্গের ক্ষেত্রফল হয়ে যায়। এখন প্রশ্ন আমাকে বলতেছে যে বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 60। তাহলে আমরা যদি এখানে একটা বর্গক্ষেত্র দাগানোর ট্রাই করি, যে ধরে নেন যে এটা হচ্ছে আমার সেই বর্গক্ষেত্রটা, ঠিক আছে? এই বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত বলা আছে? 60 বলা আছে, 60 বলা আছে। ওকে ফাইন। তারপরে বলতেছে যে দ্য হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 90 মিটার্স। ত্রিভুজের যেই উচ্চতা সেটা হচ্ছে 90। তো জিজ্ঞাসা করছে দ্য বেজ অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ, তাহলে বেজটা কত হবে? ত্রিভুজের বেজটা কত হবে? তাহলে খেয়াল করেন, আমরা এখানে বলতেই পারি যে বর্গের এক বাহুর দৈর্ঘ্য যেহেতু 60, তার মানে ক্ষেত্রফল হবে 60-এর উপরে স্কোয়ার। এখন এই যে ত্রিভুজের বেজটা আমাদের দিয়ে দিছে, যে বেজ হচ্ছে হাইটটা আমাদের দিয়ে দিছে। বেস কত আমরা জানি না, বেসকে বি ধরলাম, হাইট দিছে আমার কত? 90। হাইট হচ্ছে আমার 90, তাহলে বেসটা আমাকে বের করতে হবে। তাহলে খেয়াল করেন, 2 এখানে কয়বার যাবে? 45 বার যাবে। তাহলে এখানে আমি বলতে পারি যে এই পাশে আমার হচ্ছে 45 বি আর এই পাশে হচ্ছে আমার 3600। তো আমরা কত দিয়ে দিতে পারি? 9 দিয়ে দিই। 9 দিয়ে দিলে এখানে 400 হয়ে যায়, 9 দিয়ে দিলে এখানে 5b হয়ে যায়। তাহলে এখানে b ইজ ইকুয়াল টু কত হবে? 5 80 400 না? তো প্রশ্নে তো এটাই জিজ্ঞাসা করছে যে ত্রিভুজের বেসটা কত সেটা বের করেন। তো ত্রিভুজের বেস হচ্ছে আপনার এই 80 মিটার, ঠিক আছে? 80 মিটার হচ্ছে ত্রিভুজের বেস। চারশো এক নম্বরে চলে যান, ম্যাথ নাম্বার 401। 401-এ যান। দেখেন 401-এ বলা হচ্ছে যে দ্য হাইট অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার হুজ ডায়াগোনাল ইজ 8√2 and the base of the same triangle is equal to the side of a square whose area is 729 square meter. What is the area of the triangle? বিশাল প্যাচ। বলা হচ্ছে যে একটা ত্রিভুজের উচ্চতা
দ্য হাইট অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার। বলতেছে যে একটা ত্রিভুজের উচ্চতা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমার সমান। হুজ ডায়াগোনাল ইজ 8√2 মিটার। ওই বর্গের কর্ণ হচ্ছে 8√2 মিটার। অ্যান্ড দ্য বেস অফ দ্য সেম ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য সাইড অফ এ স্কোয়ার। আর ওই ত্রিভুজের ভূমি হচ্ছে বর্গক্ষেত্রের এক বাহুর সমান। হুজ এরিয়া ইজ 729 স্কোয়ার মিটার। ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত? 729 বর্গমিটার। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা স্টেপ বাই স্টেপ যাই, এত জটিল ম্যাথ বাংলাদেশে দিবে না, দিলেও স্টেপ বাই স্টেপ গেলে আপনি খুব ইজিলি সমাধান করতে পারবেন। প্রথমে বলছে যে ত্রিভুজের উচ্চতা হবে একটা বর্গক্ষেত্রের পরিসীমার সমান এবং ওই বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া আছে 8√2। আমরা জানি যে বর্গের কর্ণ সমান সমান কত হয় ভাই? a√2 হয়। কারণ বর্গের একটা বাহু যদি এ হয় তাহলে কর্ণ কত হবে? a√2 হবে অথবা √2a হবে। তাহলে এই বর্গের কর্ণ কত দেওয়া আছে? প্রশ্নে বলতেছে যে বাবা 8√2 দেওয়া আছে। তাহলে এই √2 আর এই √2 কেটে যাবে। তাহলে বর্গের একটা বাহু সমান সমান কত হবে? 8 হবে। তাহলে বর্গের এক বাহু যদি 8 হয়, আমরা জানি যে বর্গের পরিসীমা কত? আপনি বলবেন যে 4a। তাহলে 4a সমান সমান কত হবে? আপনি বলবেন যে 4 × 8 ইজ ইকুয়াল টু 32। তাহলে আমরা বর্গের পরিসীমা পাইছি 32। এখন প্রশ্ন তো বলেই দিছে যে ত্রিভুজের হাইটটা হবে বর্গের পরিসীমার সমান। তার মানে ত্রিভুজের যে হাইট সেটা কত হবে? এই 32 হবে। ত্রিভুজের হাইটটা কত বা উচ্চতাটা কত? 32 হবে। এটা গেল একটা বিষয়। তারপরে বলতেছে দ্য বেস অফ দ্য সেম ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য সাইড অফ এ স্কোয়ার হুজ এরিয়া ইজ 729। বলতেছে যে ওই একই ত্রিভুজের যেই বেস বা ভূমি সেটা সমান সমান বর্গক্ষেত্রের একটা বাহুর সমান। তো বলতেছে যে বর্গক্ষেত্রের এরিয়া দেওয়া আছে। বর্গক্ষেত্রের এরিয়া মানে হচ্ছে সাইড স্কোয়ার সমান সমান কত? 729 দেওয়া আছে। আমরা যদি ধরে নেই যে বর্গের এক বাহু হচ্ছে এ, তাহলে স্কোয়ার সমান সমান 729 হলে এ সমান সমান কত হবে? 729। তাহলে এ সমান সমান কত হবে ভাই? 26 হয় 500, 676। তাহলে এখানে কত হবে? 729 না? 729 হইলে আপনার কত হয়ে যায়? 27 হবে। 27, 26, 26, 676। তার মানে এরপরেই হচ্ছে আপনার 27-এর সাইকেলটা থাকে, তার মানে 87 হবে। 87 হবে। এ সমান সমান কত হয়ে যাবে? 27 হয়ে যাবে। তাহলে এ সমান সমান যদি 27 হয়, তাহলে ত্রিভুজের বেসটা কত হবে? প্রশ্ন তো বলেই দিছে যে ত্রিভুজের বর্গক্ষেত্রের এক বাহুর সমান। তো বর্গক্ষেত্রের এক বাহু 27 হলে বেস কত? এই যে কত হবে? 27 হবে। এখন বলতেছে যে ত্রিভুজের এরিয়াটা কত হবে বাবা? এইটা একটু বের করো। তো ত্রিভুজের এরিয়া মানে আমরা জানি হাফ ইন্টু ভূমি। ভূমি মানে হচ্ছে 27 গুণন উচ্চতা। উচ্চতা মানে কত? এই যে 32। 2 এইটার ভিতরে কতবার যাবে? 16 বার যাবে। 27 আর 16 গুণ করলে কত হয়ে যায়? 432 হয়ে যায়। 432 স্কোয়ার মিটার হচ্ছে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল। এরপরে চলে যান 198। একশো 98 চলে যান।
এটা বোধহয় গতকালকে একটা ক্লাসে করালাম না। এগুলো হচ্ছে আপনার স্পেশাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? স্পেশাল মানে এটা হচ্ছে 30, 60, 90 ট্রায়াঙ্গেলে চলে যাবে। তো ঠিক আছে, দেখাই দিব না, ক্লাসের মধ্যে দেখাই দিলে ঝামেলা হবে। আমি পরে করে মানে আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে দিব, সমস্যা নেই। এটা হচ্ছে আপনার ওই 30, 60, 90 ট্রায়াঙ্গেল। এটা ওই যে মানে কি বলে, আপনি যদি বুঝে বুঝে করতে চান, ওই সব সাইন কসের ঝামেলায় যদি না পড়তে চান, চিত্র আঁকা খুব ইজিলি এটা সলভ করা যায়। আমি দেখাই দিব না, ক্লাসের পরে রিপ্লাই দিয়ে দিব না, সমস্যা নেই। প্রশ্নটা দিয়ে রেখে তাহলে এগুলোকে বলা হচ্ছে স্পেশাল ট্রায়াঙ্গেল। 30, 60, 90 মানে হচ্ছে স্পেশাল ট্রায়াঙ্গেল। 198 যাবে। দেখেন 198 কি বলতেছে যে ইফ দ্য এরিয়া অফ এ স্কোয়ার উইথ সাইড এ ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল উইথ বেজ এ, দেন দ্য অ্যালটিটিউড অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ। বলতেছে যে বর্গের এক বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, বর্গের এক বাহুর দৈর্ঘ্য এ, আচ্ছা আচ্ছা, বলতেছে যে বর্গের দৈর্ঘ্য এ বিশিষ্ট, মানে বর্গের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তো ওই বর্গের ক্ষেত্রফলটা কার সমান হবে? দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল উইথ বেস এ। একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে, যেই ত্রিভুজটার ভূমি কত হবে? এ হবে। তো জিজ্ঞাসা করছে যে দেন দ্য অ্যালটিটিউড অফ দ্য ট্রায়াঙ্গেল, তাহলে ওই ত্রিভুজটার উচ্চতাটা কত? ভাই খুব ইজি একটা জিনিস, আপনি জাস্ট নর্মাল সেন্সে চিন্তা করেন যে বর্গের একটা বাহু দেওয়া আছে এ, তাহলে বর্গের ক্ষেত্রফল কত হবে? স্কোয়ার হবে। তো প্রশ্ন আমাকে বলে দিছে যে বর্গের ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফলের যে হাফ ইন্টু বেজ, এই বেজটা কত হবে? প্রশ্নে বলে দিচ্ছে যে বেজ হবে এ। আমাকে জিজ্ঞাসা করছে যে হাইটটা কত হবে। তাহলে খেয়াল করেন, এ দিয়ে যদি এই স্কোয়ারকে ভাগ করে দেন তাহলে এখানে একবার যাবে, তাহলে এই যে হাফ ইন্টু এইচ থাকবে, তাহলে এখানে এইচ সমান সমান কত হবে? 2a হয়ে যাবে না? যে ত্রিভুজের যে উচ্চতাটা সেটা হবে 2a, ত্রিভুজের যে উচ্চতা সেটা কত হবে? 2a হয়ে যাবে। ভাই বলবেন। রাতের বেলা সাধারণত আমি মানে খুব একটা খাই না, ঠিক আছে? সকালবেলা খাই, দুপুরবেলা খাই, রাতের বেলা খুব কম দিন। যেমন আজকে খাইছি, না খাইলে মা খুব মানে ইয়ে করে, এই জন্য আজকে খাইছি। আপনাদের এক ব্যাচ পড়াইলাম না, নতুন ব্যাচ পড়ায় যেই ব্রেকটা ছিল ওইটার মধ্যেই খাইছি একটু, খেয়ে এসে আবার পড়ানো শুরু করছি। আর রাতের বেলা খাইলেও দেখা যায় যে খুব তাড়াতাড়ি খেয়ে নিই, আজকে একটু দেরি হয়ে গেছে। আপনাদের এই মানে এই একটা ঝামেলা, মানে কয়েকদিন প্রেশার চলবে। আজকে 7 নম্বর, তো আর 5টা ক্লাস শেষ হয়ে গেলেই মোটামুটি প্রেশারটা থাকবে না আপনাদের। তখন এই ব্যাচটাও শেষ হয়ে যাবে, তখন শুধু একটা ব্যাচে কনসেন্ট্রেট করতে পারবেন, ঠিক আছে? এরপরে চলে যান 158 নম্বরে। 158। দেখেন 158তে কি বলতেছে এরা? দ্য রেশিও অফ দ্য এরিয়াস অফ এ স্কোয়ার অফ সাইড 6 সেন্টিমিটার অ্যান্ড অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অফ সাইড 6 সেন্টিমিটার ইজ। বলতেছে যে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল
আর 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত? সমবাহু বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যেটা, সেটা হইতেছে, বিষয়টা হইতেছে এমন, সমবাহু কথাটা শুনেই বোঝা যাইতেছে যে ভাই সমবাহু মানে হচ্ছে ত্রিভুজের 3টা বাহু থাকে, সমবাহু মানে সবগুলো বাহু সমান, অর্থাৎ এই বাহুটা যদি এ হয় এই বাহুটাও এ হবে, এই বাহুটাও এ হবে, ঠিক আছে? তাহলে এই সমবাহু ত্রিভুজের যেই পেরিমিটার সেটা হবে 3a, আর যেই এরিয়াটা হবে সেটা হচ্ছে √3/4 ইন্টু যে কোনো একটা বাহুর ওপরে স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে প্রশ্নে আমাকে বলতেছে যে এরিয়া অফ স্কোয়ার অনুপাত এই যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যে এরিয়াটা, এইটার অনুপাতটা কত? তাহলে স্কোয়ারের আমরা ক্ষেত্রফল আমরা জানি যে যে কোনো সাইডের ওপরে স্কোয়ার, আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে √3/4 স্কোয়ার হয়ে যায়। তো প্রশ্নে বলেই দিচ্ছে যে বর্গের একটা বাহু হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে 6 স্কোয়ার, আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের একটা বাহু হচ্ছে 6, অর্থাৎ এইটাও 6, এইটাও 6, এইটাও 6। তাহলে এখানে জাস্ট এর মান হচ্ছে 6 বসায় দেন, এই যে √3/4 ইন্টু 6 ইন্টু 6, ঠিক আছে? তাহলে এই পাশের 6 6 36, এই পাশের 36 কেটে গেল, তাই না? তাহলে এই পাশে 1:2 কত থাকলো? √3/4 থাকলো, 4 আর 1 গুণ হয়ে গেল, তাহলে 4 অনুপাত √3 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যে বর্গের ক্ষেত্রফল আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে অনুপাত সেটা হচ্ছে 4:√3। একশো 99 চলে যাবেন, 199। দেখেন 199 কি বলতেছে? An equilateral triangle is described on the diagonal of a square. What is the ratio of the area of the triangle to that of the square? বলতেছে যে একটা বর্গের কর্ণের উপরে আপনি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলেন, তো বলতেছে যে ওই অঙ্কিত সমবাহু ত্রিভুজ এবং বর্গের ক্ষেত্রফলের অনুপাত কত? খেয়াল করেন ভাই, চিত্রটা আঁকায়, হ্যাঁ, চিত্র আঁকাইলে বুঝাইতে সুবিধা। ধরে নেন এটা একটা বর্গক্ষেত্র, ঠিক আছে? সো এই বর্গক্ষেত্রের যেই কর্ণটা আছে, ধরে নেন এটা হচ্ছে কর্ণ, কর্ণ। তাহলে এই যে কর্ণটা আমরা দেখতে পাচ্ছি, বলতেছে যে এই কর্ণের উপরে, মানে এই কর্ণটাকে বেজ মেনে আপনি এই কর্ণের উপর একটা সমবাহু ত্রিভুজ আঁকাবেন, ঠিক আছে? অর্থাৎ আপনি বলতে পারেন বা আমি বলতে পারি যে ধরে নেন একদম অ্যাকিউরেট হবে না, বাট কিছু একটা আঁকানোর ট্রাই করতেছি, বুঝতে পারছেন? একদম অ্যাকিউরেট তো আঁকাইতে পারবো না, দেখেন হইল না এটা। হ্যাঁ, কিছু একটা আঁকাচ্ছি। ধরে নেন যে এটাই সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? যদিও সমকোণীর মতো হয়ে গেছে, কিন্তু ধরে নেন যে এটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? এটা চেয়ে বেটার আর আঁকাইতে পারবো না। তো বলতেছে যে এই যে একটা বর্গক্ষেত্র ছিল, বর্গক্ষেত্রের এইটা হইতেছে কর্ণ, এই কর্ণের উপরে আপনি কি করলেন? একটা সমবাহু ত্রিভুজ আঁকাইলেন। এখন বলতেছে যে ভাই তাহলে ওই সমবাহু ত্রিভুজ আর এই বর্গের ক্ষেত্রফলটা কত এটা বের করো। আমরা জানি এই যে বর্গের যে কর্ণ, বর্গের যে কর্ণ, এইটা আপনার কি হবে?
এই যে বর্গের যে বাহুগুলো এইগুলো যদি এ হয়, বর্গের বাহুগুলো যদি এ হয়, তাহলে বর্গের কর্ণ কত হয় কিছুক্ষণ আগেই বলছি, √2a হয়ে যাবে, √2a হয়ে যাবে। তাহলে বর্গের যেই কর্ণ এইটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের, অর্থাৎ এই বাহুটাও কত হবে, √2a হবে, এই বাহুটাও কত হবে, √2a হবে না, √2a হয়ে যাবে, কারণ সমবাহু ত্রিভুজের তিনটা বাহুই কি হয়, সমান হয়। তাহলে ভূমি যদি এত হয়, এটা এটা একই সমান হয়ে যাবে। তো আমাদেরকে বলতেছে যে ত্রিভুজের ক্ষেত্রফল, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে √3/4 ইন্টু হচ্ছে স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে স্কোয়ার, অনুপাত এই যে বর্গের ক্ষেত্রফল। তাহলে বর্গের ক্ষেত্রফল তো আমরা বের করতেই পারি যে বর্গের এক বাহুর দৈর্ঘ্য এ, তার মানে ক্ষেত্রফল কত হবে, স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। তাহলে খেয়াল করেন এই যে √3/4 গুণন এই সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কত, এই যে √2a স্কোয়ার, যেহেতু তার মানে আরেকবার √2a, অনুপাত কত, এই যে বর্গের ক্ষেত্রফল কত, এই যে স্কোয়ার। তাহলে খেয়াল করেন তো ভাই, এখানে আপনার কত হচ্ছে, √3/4 ইন্টু এটা কত হয়ে যাবে, দুইটা √2, এই যে এর আগে কোনদিন একটা ক্লাসে বলে বুঝাইলাম যে √2 আর √2 যদি গুণ করে দেন তাহলে এটা 2 এর সমান হয়ে যায় না, 2 এর সমান হয়ে যায়। তাহলে দুইটা √2 গুণ করলে কত হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে, এ আর এ গুণ করলে কত হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে না, অনুপাত কত, এই যে স্কোয়ার, এই 2 দিয়ে এই 4কে ভাগ করে দেন 2, এই স্কোয়ার আর এই স্কোয়ার কেটে যাবে। তাহলে এখানে কত থাকলো, √3/2 ইসটু এখানে কত 1 থাকলো। তাহলে এই পাশে থাকলো √3 আর এই পাশে কত, 2 কে 2। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল আর বর্গের ক্ষেত্রফলের যে অনুপাত সেটা হচ্ছে √3/2। 202-এ চলে যান, 202, হ্যাঁ। আমি শুধু আমার বোনদের মানে ছোট ভাই না, আমি আমরা মানে কাজিনরা মিলে, চাচাতো জ্যাঠাতো ভাইয়েরা বোনেরা মিলে অনেকজন, ঠিক আছে, আমি একদম সবার ছোট, একবারে সবার ছোট, এবং আমার উপরে শুধুমাত্র মানে আমার নিজের কথা যদি বলি তাহলে আমার উপরে শুধুমাত্র আমার 4টা আপু ছিল, 4টা আপুরই বিয়ে হয়ে গেছে, আমি এখন শুধুমাত্র বাড়িতে থাকি, এই জন্য আমার রেসপন্সিবিলিটিটা একটু বেশি। মানে কি, ধরেন যে বাড়িতে তো কেউ থাকে না, সো আব্বা আম্মাকে একটু দেখে শুনে রাখতে হয়, এটা হচ্ছে মেইনই। এটা কি আসলো বলেন তো, দুইশো দুয়ে চলে যান। দেখেন 202-এ কি বলা হচ্ছে যে a square and an equilateral triangle have equal perimeters. If the diagonal of the square is 12√2, then the area of the triangle is, বলতেছে যে একটা বর্গ এবং একটা ত্রিভুজের পরিসীমা পরস্পর সমান, একটা বর্গক্ষেত্র আর একটা ত্রিভুজের পেরিমিটার দুইটা কি হবে, সমান হবে। বলতেছে যে যদি বর্গের কর্ণ 12√2 হয় তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত, ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে আমরা প্রথমে বর্গের কর্ণ নিয়ে কাজ করি। বর্গের কর্ণ মানে হচ্ছে √2a, এই √2 এর মান কত দেওয়া আছে, 12√2 দেওয়া আছে। তাহলে √2 কেটে যায়, তাহলে আমরা বর্গের একটা বাহু কত বের করতে পারি, 12 বের করতে পারি। এখন খেয়াল করেন আমাদেরকে বলেই দিছে যে বর্গের যেই পরিসীমা, তাহলে বর্গের পরিসীমা হবে 4a, তাহলে 4a সমান সমান কত হবে, 4 × 12 = 48 হবে। তো প্রশ্ন আমাদেরকে বলে দিছে যে বর্গের পরিসীমা
আর হচ্ছে ত্রিভুজের পরিসীমা, এই দুইটা সমান ত্রিভুজের পরিসীমা। তাহলে ইকুইল্যাটারালের পেরিমিটার কত হবে? যেহেতু তিনটা বাহু সমান, তার মানে পেরিমিটার কত হবে? পেরিমিটার হয়ে যাবে 3a। তাহলে 3a সমান সমান যদি 48 হয়, তাহলে এর সমান সমান কত হবে? 16 হবে না? এর সমান সমান 16 হবে। যে সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য কত? 16। এখন আমাকে জিজ্ঞাসা করছে যে তাহলে তার এরিয়াটা কত হবে, সেটা একটু বের করে দেখান। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু স্কোয়ার। স্কোয়ার মানে হচ্ছে যে কোনো এক বাহু, অর্থাৎ 16 ইন্টু 16। তাহলে 4 এটার ভিতরে 4 বার যাবে, তাহলে 4 16 হচ্ছে 64। 64 √3 হচ্ছে আপনার ওই ত্রিভুজের ক্ষেত্রফল। দুইশো নম্বরে চলে যান, ম্যাথ নাম্বার 200। ম্যাথ নাম্বার 200। দেখেন 200 নম্বরে কি বলতেছে যে হোয়াট উইল বি দ্য রেশিও between the area of a rectangle and the area of a triangle with one of the sides of the rectangle as base and the vertex on the opposite side of the rectangle। দেখেন বলা হচ্ছে যে ভাই একটা আয়তক্ষেত্রের একটা বাহুর ওপরে যদি ত্রিভুজের ভূমি অবস্থান করে এবং আয়তক্ষেত্রের বিপরীত বাহুর ওপরে যদি ত্রিভুজের শীর্ষবিন্দু অবস্থান করে, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা কত হবে, এটা একটু বের করেন। খুব ইজি জিনিস। আমরা প্রথমে চিত্রটা একটু বোঝার ট্রাই করি। ধরে নেন যে এইটা হচ্ছে আপনার একটা আয়তক্ষেত্র, এইটা হচ্ছে আপনার একটা আয়তক্ষেত্র। সো প্রশ্ন বলতেছে, এটা অনেক বড় হয়ে গেল না, আচ্ছা হোক, সমস্যা নাই। এইটা একটা আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্রের ধরেন যে এইটা ভূমি, এটা ভূমি, এইটাকে ভূমি বললাম। এই ভূমির ওপরে মানে এইটাকে ভূমি মেনে, অর্থাৎ আয়তক্ষেত্রের এই লেন্থটাকে আমি ত্রিভুজের ভূমি মেনে, আর ত্রিভুজের ধরে নেন যে এটা হচ্ছে শীর্ষবিন্দু, ঠিক আছে? এখন যদি আমি এখানে একটা ত্রিভুজ দাগায় দেই, আমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকাই, হইল না রে বাবা। ঠিক আছে, এই যে দেখেন আয়তক্ষেত্রের যে লেন্থ ছিল সেটা আমি কি করছি, ত্রিভুজের ভূমি বানাইছি। আর এই ত্রিভুজের যে ভার্টেক্স বা শীর্ষবিন্দু, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের যে বিপরীত যে বাহুটা আছে, এই যে এই জায়গায় অবস্থান করতেছে বা এই জায়গায় মিলিত হয়েছে। ঠিক আছে, তো প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, এটা একটু বের করেন। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ ইন্টু বেজ। তো বেজ মানে কোনটা? এই যে এইটা এল, হাফ ইন্টু এল, এটা হচ্ছে বেজ। আর হাইট, হাইট কোনটা হবে? এই যে দেখেন, এইটা যদি আমি মাঝখান বরাবর একটা লম্ব টানি, তাহলে এইটা হাইট হয়ে গেল না? তাহলে যেইটা আমার ত্রিভুজের হাইট, সেইটা এই আয়তক্ষেত্রের কি ইয়ে না,
প্রস্থ না, প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা ত্রিভুজের ভূমি ধরছি দৈর্ঘ্যকে, আর ত্রিভুজের যে উচ্চতা বা হাইট সেটাকে আমরা কি ধরছি, আয়তক্ষেত্রে যেটা প্রস্থ সেটাকে। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ সেটাই হচ্ছে আপনার ত্রিভুজের হাইট। তাহলে খেয়াল করেন, এই এল কেটে গেল, এই বি কেটে গেল, 2 এই পাশে চলে আসলো। ও অনুপাত বলছে, সমান বলে নাই তো, অনুপাত বলছে, অনুপাত। তাহলে 2 এই পাশে চলে আসলো আর 1 এই পাশে থেকে গেল। তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফলের যে অনুপাত সেটা কত হবে ভাই? 2:1 হবে না? এই 2:1 হবে, এটাই উত্তর, 2:1। পরেরটাতে যান, 201 নাম্বার, 201। দেখেন 201-এ বলা হচ্ছে যে ইফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অফ এরিয়া এক্স, if an equilateral triangle of area x and a square of area y have the same perimeter, then x is what? বলতেছে যে x ক্ষেত্রফল বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ এবং y ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের পরিসীমা সমান হলে x এর ভ্যালু কত? কথা বুঝছেন? বলা হচ্ছে যে x ক্ষেত্রফল বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ আর ওয়াই ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের পরিসীমা যদি সমান হয় তাহলে এক্স এর ভ্যালুটা কত এটা বের করতে হবে। তাহলে খেয়াল করেন, যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আমরা ধরে নিচ্ছি যে ওই ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ করে, অর্থাৎ ত্রিভুজের যে সাইড সেটাকে আমরা এ ধরলাম, আর এখানে যে বর্গক্ষেত্র অর্থাৎ স্কোয়ারের যে সাইড এটাকে আমরা বি ধরলাম। ঠিক আছে, কারণ সমবাহু ত্রিভুজের যে বাহুগুলো সেইগুলোও পরস্পর মানে তিনটাই সমান হয়, আর বর্গের বাহুগুলো তো সমান হয়। ঠিক আছে, এই জন্য একটাকে এ ধরলাম আর একটাকে বি ধরলাম। এখন আমাকে বলতেছে যে এদের পেরিমিটার কি হবে? সমান হবে। অর্থাৎ এই যে ত্রিভুজের যে পেরিমিটার, তাহলে ত্রিভুজের পেরিমিটার কত? 3a, আর বর্গের পেরিমিটার কত হয়ে যাবে? এই যে 4b। এই দুইটা কি হবে ভাই? সমান হবে। তাহলে এখান থেকে আমরা চাইলেই বির ভ্যালুটা বের করতে পারি, যে বির ভ্যালুটা কত হবে? 3a/4 হবে। বির ভ্যালুটা কত? 3a/4। ঠিক আছে, এখন খেয়াল করেন, আমাদেরকে বলতেছে যে ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এক্স, ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা কত বলছে? এক্স। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি √3/4 ইন্টু স্কোয়ার, তাই জানি না? তাহলে খেয়াল করে দেখেন, আর আমাদেরকে যে বর্গক্ষেত্রটার কথা বলছে, যার ক্ষেত্রফল ওরা বলছে কত? ওয়াই। তো ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে এই যে বর্গের এক বাহু আছে বি, তার উপরে আমরা কি করে দিব? স্কোয়ার করে দিব। তাহলে ওয়াই সমান সমান আমরা চাইলে কি বলতে পারি? বি স্কোয়ার বলতে পারি। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে যে আমি বির মানটা বের করলাম, কেন বের করলাম? এই যে এখন আমি এই যে বি স্কোয়ার পাইছি না, এখানে মানটা আমি বসাই দিব। তাহলে এই যে বির মান কত? এই যে দেখেন 3a/4। তাহলে এইটার উপরে বর্গ করে দেন, বর্গ করে দিলে কত হবে? 9 স্কোয়ার হয়ে যাবে। আর নিচে কত হয়ে যাবে? 4×4 = 16 না? 4×4 = 16 হয়ে যাবে। তাহলে এইটা আমরা কি পাইছি? বর্গের ক্ষেত্রফল পাইছি। বর্গের ক্ষেত্রফল হচ্ছে 9^2/16। তো এটা আমরা বর্গের ক্ষেত্রফল বের করলাম। এখন আসেন ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে একটু কাজ করি। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবাই জানি যে এখানে লিখে রাখছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কোয়ার, তাই না? এখন খেয়াল করেন, √3 মান কত? √3 মান কত? আমরা √2 এর মান জানি। √1 মানে হচ্ছে 1, √2 মানে হচ্ছে 1.414। ঠিক আছে,
আর √3 মান হচ্ছে 1.732। এই কয়েকটা মান আমরা একটু মুখস্থ রাখবো, ঠিক আছে? বিশেষ করে একদম √6 পর্যন্ত আমরা একটু মাথায় রাখবো, তাহলে এই জ্যামিতি বা পরিমিতির বিভিন্ন ক্যালকুলেশনের সময় এটা ইজি হবে। তাহলে √3 সমান সমান কত? 1.732, ঠিক আছে? তাহলে √3 সমান সমান 1.732 হলে ডিভাইডেড 4 এখানে কত? স্কোয়ার, ঠিক আছে? এখন আমাকে কি বের করতে বলছে? আমাকে বের করতে হবে যে দেন এক্স ইজ, মানে এক্স সমান সমান কত, মানে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালুটা কি হবে। এখন অপশনের দিকে যদি একটু নজর দিই আমরা, অপশন এতে বলা আছে এক্স ইকুয়াল টু ওয়াই, মানে হচ্ছে এক্স আর ওয়াই দুইটা সমান হবে, ঠিক আছে? অপশন বিতে বলা আছে যে গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ এক্স এর ভ্যালুটা হবে ওয়াই এর চেয়ে বড়। অপশন সিতে বলা আছে লেস দেন ওয়াই, অর্থাৎ এক্স এর ভ্যালুটা হবে ওয়াই এর চেয়ে ছোট। আর অপশন ডিতে বলা আছে লেস দেন অর ইকুয়াল ওয়াই, লেস দেন অর ইকুয়াল ওয়াই। তাহলে খেয়াল করেন, আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে না এখানে। আমরা যদি ওয়াই এর মানটা বের করছি, এখানে আমরা এক্স এর মানটাও কিন্তু বের করছি। এটা কিন্তু এক্স এর মান, এটা কিন্তু এক্স এর মান, আর এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে আমরা দেখি কোনটা ছোট কোনটা বড় বা কি অবস্থা। 16 দিয়ে 9কে ভাগ করা যায়? আমরা নর্মালি ভাগ করে দেখি। 16 দিয়ে যদি আমরা 9কে ভাগ করতে চাই, তাহলে 6 × 96, তার মানে হচ্ছে 5 × 80, এখানে হচ্ছে 10 আর একটা শূন্য নিলাম, 6 × 96, অর্থাৎ 0.56 বা সামথিং কিছু একটা হচ্ছে। ওয়াইয়ের ভ্যালুটা হয়ে যাচ্ছে কত? 0.56 আর সামথিং কিছু একটা। আর এখানে এটার ভ্যালু কত হয়ে যাবে? 1.732। আপনি 1 পর্যন্ত ধরেন, 1 পর্যন্ত ধরেন, যেহেতু এটা ক্যালকুলেশন আমি করতে পারবো না ওইভাবে, আপনি 1 ধরেন, ঠিক আছে? যদি 1ও ধরি তাহলে 4 এই 1-এর ভিতর কতবার যাবে? 0.2 বার যাবে, মানে 0.2 সামথিং কিছু একটা। তাহলে কোন ভ্যালুটা বড় হচ্ছে বলেন তো? এক্স এর ভ্যালু বড় হচ্ছে, এক্স সমান সমান 0.2 সামথিং কিছু একটা হবে, ঠিক আছে? না না, 0.2 সামথিং না, 1 ধরলে ভুল হবে, বুঝছেন? আমরা একটা কাজ করি, আমরা যদি এখানে 1.7 ধরি, 3 বাদ দেন, 3 বাদ দেন, 1.7 ধরলেও এখানে 4 4 16, তাহলে তো 0.4 সামথিং কিছু একটা হবে, ঠিক আছে? 2 না, 1.7 ধরলেও 4 4 16, মানে 0.4 কিছু একটা হবে, বুঝতে পারছেন? মানে 4-এর পরে কিছু একটা হবে। ওই ক্যালকুলেশনে আমরা না যাই, জাস্ট আমাদেরকে ছোট বড় বের করতে হবে, তো এতটুকুই যথেষ্ট। তাহলে দেখেন, ওয়াই এর মান হচ্ছে 0.56 আর এক্স এর মান হচ্ছে 0.4 কিছু একটা। তাহলে আপনি বলেন যে কোন অপশনটা সত্যি হবে? অবশ্যই তাহলে এক্স এর মানটা ওয়াই এর চেয়ে ছোট হচ্ছে। এক্স এর মানটা যদি ওয়াই এর চেয়ে ছোট হয়, তাহলে অপশন সি সঠিক উত্তর না, যে এক্স ইজ লেস দেন ওয়াই, এক্স ইজ লেস দেন ওয়াই হবে, এক্স এর মান যেহেতু ছোট হচ্ছে। একশো চৌষট্টিতে চলে যাবেন, 164, 164। দেখেন 164তে চলে যান। দেখেন 164তে আমাদেরকে বলা হচ্ছে যে আউট অফ এ স্কোয়ার অফ সাইড 8 সেন্টিমিটার এ ট্রায়াঙ্গেল ইজ ড্রন উইথ বেস as one side of the square and third vertex at any point on the opposite side of the square. What is the area of the remaining portion of the square if the triangle is taken out? কিছুক্ষণ আগে আমরা একটা ম্যাথ করছি না, ওই আপনার রেক্ট্যাঙ্গেলের ভিতরে ত্রিভুজ, এটা হচ্ছে এবার স্কোয়ারের ভিতরে ত্রিভুজ, ঠিক আছে? না না না, এটাও তো ট্রায়াঙ্গেলের ভিতরের কথাই বলছে, এটাও ট্রায়াঙ্গেলের ভিতরে, প্রায় মোটামুটি সেম।
এখানে বলা হচ্ছে যে না না ঠিক আছে, না এটা এটা বর্গের কথা বলছি। এখানে বলা হচ্ছে যে একটা বর্গের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার। আগেরটা আমরা করছি রিক্ট্যাঙ্গেল, আর এবার আমরা করতেছি স্কোয়ারের মধ্যে। তো বলতেছে যে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, এবং বর্গটার একটা বাহুকে আমি ভূমি ধরে একটা ত্রিভুজ আঁকলাম, যার শীর্ষবিন্দু হচ্ছে বর্গের বিপরীত বাহুতে অবস্থান করলো। বলতেছে যে বর্গ থেকে ত্রিভুজটাকে যদি বের করে নেওয়া হয়, তাহলে অবশিষ্ট অংশের ক্ষেত্রফল কত? কথা বুঝছেন? লাস্টের অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বর্গ থেকে যদি ত্রিভুজটাকে আপনি বের করে নেন, তাহলে বাকি যে অংশটুকু থাকে এই অংশটুকুর ক্ষেত্রফল কত? দেখেন, খুব মজার একটা জিনিস, এগুলো যদিও বাংলাদেশে কখনোই আসবে না। ধরে নেন যে এটা একটা বর্গক্ষেত্র আঁকাইলাম, ঠিক আছে? তো বর্গক্ষেত্রের এইটাকে আমি ত্রিভুজের বাহু বললাম, যে এটা হইতেছে ত্রিভুজের একটা বাহু, ঠিক আছে? আর এইটাকে আমি শীর্ষবিন্দু বলতেছি। তাহলে আমরা যদি একটু অ্যাড করে দিই, অ্যাড করে দিলাম এটার সাথে, বেশি বাঁকা হয়ে গেল। এটার সাথে অ্যাড করে দিলাম। এখন প্রশ্ন তো আমাকে বলেই দিছে যে ভাই এই যে বর্গক্ষেত্রটা এখানে দেখা যাচ্ছে, এর প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত? 8 করে। এইটা 8, এইটা 8, এইটা 8, এইটা 8। তাহলে আমি তো জানি না যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত। ত্রিভুজের ক্ষেত্রফল কত এটা আমার জানা আছে? ত্রিভুজের ক্ষেত্রফল আমি জানি না। তাহলে আপনি যদি চান এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা আপনি বের করতে পারেন। ত্রিভুজের ক্ষেত্রফলটা আপনি বের করতে পারেন কিভাবে? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তাহলে এই যে হাফ ইন্টু বেজ হচ্ছে 8, হাইট মানে কত? আপনি যদি এখানে মাঝ বরাবর একটা লম্ব টেনে দেন, তাহলে এই যে লম্বটা হইলো এটার এটার দৈর্ঘ্য কত হবে? এই যে বর্গের একটা বাহু সমানিত হবে, তাই না? তার মানে হাইটও কত? 8 হবে। তাহলে যদি কাটাকাটি করে দেই, তাহলে আমরা 4 পাচ্ছি, 4 8 কত পাচ্ছি? 32 পাচ্ছি। তার মানে ট্রায়াঙ্গেলের যে এরিয়া সেটা আমরা কত পাচ্ছি? 32 পাচ্ছি। এখন আমি যদি আপনাকে বলি যে বর্গের ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে, আপনি বলবেন যে 8 স্কোয়ার। 8 স্কোয়ার মানে হচ্ছে 64। তো প্রশ্নে আমাকে বলা হচ্ছে যে বাবা, এই যে তুমি ত্রিভুজটা আঁকাইছো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 32 স্কোয়ার মিটার ধরে নেন। আর এই যে ফাঁকা জায়গাগুলা, এই যে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, এই যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, এইটার ক্ষেত্রফল কত হবে? অর্থাৎ আপনি যদি এখন ত্রিভুজটাকে বের করে নেন, ত্রিভুজটাকে যদি এই বর্গক্ষেত্রের ভিতর থেকে বের করে ফেলে দেন, তাহলে এতটুকু জায়গা ফাঁকা থাকতেছে না? বা ফেলেও দেওয়া লাগবে না, আপনাকে জাস্ট এই যে এই অংশটুকুর মানে এই অংশটুকুর ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে, ঠিক আছে? এই অংশটুকুর ক্ষেত্রফল কত? এই যে যতটুকু আপনি ফাঁকা দেখতে পাচ্ছেন, এই অংশটুকুর ক্ষেত্রফল কত? কারণ ত্রিভুজকে যখন আপনি এখান থেকে ফেলে দিবেন, তখন এটা সহ চলে যাবে, শুধু মাঝখানে এই জায়গাটুকু থাকবে, এই জায়গাটা আর এই জায়গাটা। তো বলতেছে যে এই জায়গাটার ক্ষেত্রফল কত হবে, তুমি একটু সেটা বের করো। তো এটা সহজ জিনিস না ভাই? এই যে পুরো বর্গক্ষেত্র, পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে 64। তো 64-র ভিতর থেকে যদি আমি এই 32 স্কোয়ার মিটার জায়গাকে আমি যদি ফেলে দেই, 64 স্কোয়ার মিটার জায়গার মধ্যে থেকে যদি 32 স্কোয়ার মিটার জায়গা আমি ফেলে দেই, তাহলে আমার থাকবে কত? 32 থাকবে না? তার মানে ওই ফাঁকা জায়গাটুকুর মানে যেই ইয়েটা হবে, ক্ষেত্রফল হবে, সেটা হচ্ছে আপনার 32 বর্গমিটার। ঠিক আছে? ত্রিভুজকে ফেলে দেওয়ার পরে যে ফাঁকা জায়গাটা থাকবে, তার ক্ষেত্রফল হবে হচ্ছে 32 বর্গমিটার। এটাই উত্তর। হ্যাঁ, যেভাবে ভাবেন আর কি। 211-তে চলে যান। 211। দেখেন 211-তে কি বলা হচ্ছে?
four equilateral triangles are described on the four sides of a rectangle with perimeter 12 centimeter. If the sum of the areas of the four triangles is 10 root 3 square centimeter, what is the area of the rectangle? কথা বুঝছেন? প্রশ্নটা খুবই সহজ এবং ইন্টারেস্টিং, এগুলো আসবে না। এখানে বলা হচ্ছে যে 12 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটা আয়তক্ষেত্রের চারটা বাহুর উপরে চারটা সমবাহু ত্রিভুজ আপনি আঁকলেন। বলতেছে যে ত্রিভুজ চারটার মোট ক্ষেত্রফল 10 রুট 3 বর্গ সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দেখেন, আমরা একটা আয়তক্ষেত্র দাগানোর ট্রাই করি। আয়তক্ষেত্র, ধরে নেন ভাই এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? এই আয়তক্ষেত্রের যেই চারটা বাহু আছে না, এই চারটা বাহুর উপরে আমি চারটা কি করব? সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দাগাবো। এই চারটা বাহুর উপরে চারটা সমবাহু ত্রিভুজ আমি অঙ্কন করব। এখন খেয়াল করেন, আমি যদি চারটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি তাহলে ধরে নেন যে, আরে বাবা, এখানে আগে একটা ধরে নেই যে এটা হচ্ছে মাস পয়েন্ট, ঠিক আছে? এখন সহজ হবে। এখান থেকে একটা টান দিলাম আর এখান থেকে একটা টান দিলাম, তাহলে এইটা একটা ত্রিভুজ হইল। আবার এটা যদি আমি একটা এটা মিড পয়েন্ট হইল না, দেখেন এটা যদি একটা মিড পয়েন্ট হয় তাহলে এই বাহুর উপরে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এখান থেকে আবার এখানের উপর একটা ত্রিভুজ অঙ্কন করলাম। তারপরে ধরেন যে এটা যদি মিড পয়েন্ট হয় তাহলে এই বাহুর উপরে একটা সমবাহু আঁকলাম। এখান থেকে এটা বাঁকা হইল। এটা একটা আঁকলাম আর এই বাহুর উপরে আবার একটা সমবাহু ত্রিভুজ আঁকবো। ঠিক আছে? তাহলে এই যে আমার একটা আয়তক্ষেত্র ছিল, ঠিক আছে, আমি এটাকে একটু এইভাবে ইয়ে করি তাহলে সুবিধা হবে। এই যে আয়তক্ষেত্রের একটা বাহু ছিল যার উপর আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকছি, এইটা আমার আয়তক্ষেত্রের একটা বাহু ছিল যার উপরে আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকছি। এইটা আমার আয়তক্ষেত্রের একটা বাহু ছিল যার উপরে আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকছি। এইটা একটা আয়তক্ষেত্রের বাহু ছিল যার উপরে আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকছি। তো প্রশ্ন এটাই বলতেছে যে 12 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটা আয়তক্ষেত্রের চার বাহুর উপরে যদি আপনি চারটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করেন এবং ত্রিভুজ চারটার ক্ষেত্রফলের সমষ্টি 10 রুট 3 বর্গ সেন্টিমিটার হয় তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে এইটা আমাকে বের করা লাগবে। এখন খেয়াল করেন প্রশ্ন আমাকে কি বলছে। প্রশ্ন আমাকে বলতেছে যে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 12, আয়তক্ষেত্রের পরিসীমা 12। তাহলে আমি যদি এখানে ধরি যে আয়তক্ষেত্রের লেংথ যেটা সেটাকে আমি এক্স ধরলাম আর প্রস্থটাকে আমি ওয়াই ধরলাম, তাহলে আয়তক্ষেত্রের পেরিমিটার কত হবে বা পরিসীমা কত হবে? আপনি বলবেন যে ভাই 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এই 12। তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই সমান সমান কত পাওয়া যাবে? আপনি বলবেন যে ভাই 6 দুগুণ 12, অর্থাৎ 6 সেন্টিমিটার হচ্ছে এই দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল। ঠিক আছে, 6 সেন্টিমিটার একটা জিনিস আমরা বের করলাম। এখন খেয়াল করেন, এখন এই যে আমাকে বলতেছে যে এই যে চারটা আমি সমবাহু ত্রিভুজ আমি এখানে অঙ্কন করলাম, এই চারটা সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল, এই চারটা ক্ষেত্রফলকে যখন আমি যোগ করে দিব, তখন যোগফল হিসেবে কত পাবো? ওই যে প্রশ্নে বলে দিচ্ছে যে 10 রুট 3 পাওয়া যাবে, 10 রুট 3 পাওয়া যাবে। তাহলে খেয়াল করেন, আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান এবং সমবাহু ত্রিভুজের একটা
চারটার ক্ষেত্রফল, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমরা বলি √3/4, দেখেন আমরা ধরছি লেংথ হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এইটা যদি ওয়াই হয় তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? √3/4 ওয়াই স্কোয়ার হবে না? ঠিক সেমভাবে এইটার ক্ষেত্রফল কত হবে? √3/4 ওয়াই স্কোয়ার হবে। ঠিক আছে, √3/4 ওয়াই স্কোয়ার হবে। আবার এইটার ক্ষেত্রফল কত হবে? এইটার ক্ষেত্রফল হবে, আপনি বলবেন যে ভাই √3/4 এক্স স্কোয়ার হবে। এটার ক্ষেত্রফল কত হবে? √3/4 এক্স স্কোয়ার হয়ে যাবে। কারণ আপনি এই যে ক্ষেত্রফল, যে মানে আয়তক্ষেত্রের যে লেন্থটা, এই লেন্থটাকে আপনি এক্স ধরছেন, আর এই প্রস্থগুলোকে আপনি কি ধরছেন? ওয়াই ধরছেন। তাহলে ক্ষেত্রফল এরকম হবে না? ক্ষেত্রফল এরকম হবে। সরে গেছে। ঠিক আছে, বোঝা গেছে? এখন আমরা একটা জিনিস দেখি। জিনিসটা কি? আমরা এই বিষয়গুলোকে আরেকটু ছোট করে লিখতে পারি। কিভাবে? দেখেন, এই ত্রিভুজের ক্ষেত্রফল দুইটা সমান না, একই না। তাহলে এক কথা দুইবার লেখার দরকার আছে? এই দুইটা যদি যোগ করে দেই, এইটার এইটা যদি যোগ করে দেই, তাহলে আমি কত পাবো? 2 বা এইটার এইটা সমান না, এইটার এইটা সমান, এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান। তাহলে আমরা দুইবার লেখা না লিখে যদি একবার লিখি, তাহলে কি করতে পারি? যে 2 এটা আগে লিখি, এক্সেরটা আগে লিখি, যে √3/4 এক্স স্কোয়ার প্লাস, তারপরে এটা লিখলাম যে 2 √3/4 ওয়াই স্কোয়ার। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে এইভাবে লিখলে? কোনো সমস্যা নাই। এখন খেয়াল করে দেখেন, এখান থেকে আমরা বলতে পারি যে ভাই এই 2 দিয়ে এই স্যারকে ভাগ করে দেন, এই 2 দিয়ে এই স্যারকে ভাগ করে দেন। তাহলে এখানে কত হবে? আপনি বলবেন যে ভাই √3/2 এক্স স্কোয়ার হবে, আর এখানেও তাই হবে যে √3/2 ওয়াই স্কোয়ার হবে। তাহলে এখান থেকে আমরা √3/2 কমন নিতে পারি না? আপনি বলবেন যে ভাই এখানে যদি আপনি √3/2কে কমন নেন তাহলে সুবিধা হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাওয়া যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাওয়া যায়, তাই না? এখন খেয়াল করে দেখেন, এই যে চারটা ত্রিভুজ, চারটা সমবাহু ত্রিভুজ আছে না, এই চারটা সমবাহু ত্রিভুজের সমষ্টি, সাম অফ 4 ট্রায়াঙ্গেল, ঠিক আছে, সাম অফ 4 ট্রায়াঙ্গেল কত হচ্ছে? √3/2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে না? হচ্ছে। এখন খেয়াল করেন, প্রশ্নে আমাকে বলেই দিছে যে এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল বা সমষ্টি কত হবে? 10√3 হবে, 10√3 হবে। তাহলে আমরা তো এখন লিখতে পারি যে ভাই এই যে আমার √3/2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? এই যে 10√3। তাহলে এই √3 কেটে দিতে পারি না? আমরা কেটে দিতে পারি। তাহলে খেয়াল করেন, এখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 10 দুগুণ 20 বলতে পারি না? বলতে পারি, 10 দুগুণ 20। এখন আমাকে কি বের করতে হবে? যে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত। তাহলে আমরা তো সবাই জানি যে ট্রায়াঙ্গেলের যে এরিয়া সেটা কত হবে? এক্স ইন্টু ওয়াই হবে, অর্থাৎ এক্স ইন্টু ওয়াই সমান সমান কত? এটা আমাকে বের করা লাগবে। তো ভাই আপনি এখানে একটা জিনিস লিখে রাখছেন, এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 6, আর আপনার কাছে মান আছে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা যদি এখন একটু বুদ্ধি খাটাই, তাইলে তো আমার এখানে কাজ কমপ্লিট। যেহেতু আমার এখানে দেওয়াই আছে এই জিনিসটা, আমরা এখানে লিখি। আমরা যদি এইটাকে এইভাবে লিখতে পারি না যে ভাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 স্কোয়ার, লিখতে পারি কি না? লিখতে পারি। তাহলে এটা সমান সমান কত হয়ে যাবে? আপনি বলবেন যে ভাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2xy ইজ ইকুয়াল টু 36 হয়ে যায়। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমরা জানি কত? 20। তাহলে এই যে 20 প্লাস 2xy ইজ ইকুয়াল টু 36। তাহলে এই যে 2xy সমান সমান কত হবে? আপনি বলবেন যে ভাই 36 থেকে 20 বাদ দিলে 16 পাওয়া যায়, 16 পাওয়া যায়, তাই না? 16 পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা চাইলেই x/y বের করতে পারি না? যে 2 দিয়ে এই 16কে ভাগ করলে 8 পাওয়া যায়, 8। তো প্রশ্নে তো আপনাকে এটাই জিজ্ঞাসা করতেছে যে ভাই এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে, এই রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফলটা কত সেটা বের করেন। তো রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল কত? এক্স ইন্টু ওয়াই মানে হচ্ছে এক্স ওয়াই, আর এক্স ওয়াই এর মান এখানে কত বের করছেন আপনি? 8 বের করছেন, তার মানে হচ্ছে 8 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেছে কিনা ভাই বিষয়টা একটু বলেন।
যে বুঝতে পারছেন কিনা। এটা হয়তো পরীক্ষায় আসবে না, বাট বিষয়টা মজা। ওকে, আশা করি বোঝা গেছে। একশো সাতষট্টিতে চলে যাই আমরা। ম্যাথ নাম্বার 167। দেখেন 167তে বলা হচ্ছে যে দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হুজ সাইডস আর অফ লেন্থ 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার অ্যান্ড 5 সেন্টিমিটার ইজ। বলতেছে যে 3, 4 এবং 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত। ঠিক আছে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত এটা আমাকে বের করতে হবে। ওকে, খেয়াল করেন, তাহলে আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তাহলে এই যে ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বেসকে আমি 3 ধরলাম, হাইটকে আমি 4 ধরলাম, 5কে আপনি অতি বুঝতে পারেন, সমস্যা নাই। তাহলে এখানে 2, এই 4-এর ভিতরে কতবার যাবে? 2 বার যাবে। তাহলে 3 দুগুণে কত হবে? 6 স্কোয়ার সেন্টিমিটার হয়ে যাবে। যে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে? 6 স্কোয়ার সেন্টিমিটার। বোঝা গেছে ভাই? 166তে চলে যান। 166। দেখেন 166তে বলা হচ্ছে যে ইফ দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইজ 1176 স্কোয়ার সেন্টিমিটার অ্যান্ড বেস রেশিও করেসপন্ডিং অ্যালটিটিউড ইজ 3:4, দেন দ্য অ্যালটিটিউড অফ দ্য ট্রায়াঙ্গেল। বলতেছে যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 1176 বর্গ সেন্টিমিটার এবং ভূমি আর সংশ্লিষ্ট উচ্চতার অনুপাত হচ্ছে 3:4 হলে ওই ত্রিভুজের উচ্চতা কত? ওই ত্রিভুজের উচ্চতা কত? তাহলে খেয়াল করেন, আমরা এখানে ত্রিভুজের যে এরিয়া সেটা আমরা জানি যে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, তাই না? তো এই প্রশ্নে আমার বেজ দেওয়া আছে কত? 3x দেওয়া আছে, 3 দেওয়া আছে, সেটাকে আমি 3x ধরে নিচ্ছি। আর হাইট দেওয়া আছে 4, সেটাকে আমরা 4x ধরে নিচ্ছি। আর প্রশ্ন বলতেছে যে এরিয়াটা কত হবে ভাই? 1176 হবে।
1176 হবে। তাহলে আমি বলতে পারি না যে 2 এটার ভিতরে দুইবার যাবে, তাহলে 3×6 x² ইজ ইকুয়াল টু 1176। তাহলে x² সমান সমান কত হবে? 6×19 হচ্ছে 114, 6×6 36। তার মানে x² সমান সমান কত হবে? √196 ইজ ইকুয়াল টু x সমান সমান হয়ে যাবে 14। x সমান সমান কত হয়ে যাবে? 14 হয়ে যাবে। প্রশ্নে আপনাকে জিজ্ঞাসা করছে যে হাইট কত, তো হাইটের রেশিও কত দেওয়া ছিল? 4 দেওয়া ছিল। আমরা বলছিলাম যে সেটা 4x। তাহলে x এর মান আমরা জানি 14, তাহলে 4×14 ইজ ইকুয়াল টু 56 হচ্ছে আপনার ত্রিভুজের উচ্চতা। 56 হচ্ছে আপনার ত্রিভুজের উচ্চতা। আজকের শেষ ম্যাথ দেখেন 168। আজকে 168 পর্যন্ত, তাও 20টাই করাইলাম, যেহেতু আমাদের প্রতি ক্লাসে 20টা টার্গেট, তো 20টাই করালাম। 168তে চলে যান। দেখেন 168তে বলা হচ্ছে যে দ্য থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গুলার ফিল্ড আর 20 মিটার, 21 মিটার অ্যান্ড 29 মিটার্স লং রেসপেক্টিভলি। দ্য এরিয়া অফ দ্য ফিল্ড ইজ, দ্য এরিয়া অফ দ্য ফিল্ড ইজ, তাহলে ওই ফিল্ডের ক্ষেত্রফল কত? মানে ফিল্ডটা হচ্ছে ত্রিভুজ আকৃতির, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে, তার মানে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এই যে হাফ ইন্টু বেস ধরলাম আমরা 20, আর হাইট ধরলাম আমরা হচ্ছে 21, তাহলে 2 এই 20-এর ভিতরে যাবে 10 বার, তাহলে 210 স্কোয়ার মিটার হচ্ছে ওই মাঠের ক্ষেত্রফল। 210 স্কোয়ার মিটার ওই মাঠের ক্ষেত্রফল। বোঝা গেছে ভাই? আজকে হয়তো একটু কষ্ট হয়ে গেল অনেকের জন্য, কারণ ডাবল ক্লাস ছিল তো। এখন একটু কষ্ট করেন, বাট চাকরি পাওয়ার পরে এই কষ্টগুলো মনে হলেই খুব ভাল লাগবে, ঠিক আছে? কারণ প্রতিটা মানুষের জীবনে তো একটা করে গল্প আছে। সো মনে করেন যে আপনি আপনার জীবনের একটা গল্প লিখতেছেন। সো আপনি যখন সফল হওয়ার পরে অবশ্যই কোথাও না কোথাও আপনি আপনার নিজের সফলতার কথা বলবেন, তাই না? সেটা হইতে পারে আপনার স্টুডেন্ট, হইতে পারে আপনার ছোট ভাই, হইতে পারে আপনার জুনিয়র কেউ, সবার কাছে কিন্তু বলবেন। সো যখন আপনি এই জিনিসগুলো বলবেন যে হ্যাঁ আমি আসলে চাকরি পাওয়াটা তো এত সহজ বিষয় না। যারা মনে করে যে আসলাম দেখলাম হয়ে গেল কাজ শেষ চাকরি পেয়ে গেলাম, এত সহজ না, ঠিক আছে? এই যে কষ্টগুলো করতেছেন, যখন সফল হবেন, এই কষ্টের কথাগুলো যখন আপনি বলবেন, সফল হওয়ার পরে যখন মানুষের কাছে বলবেন, তখন আপনার মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করবে, ঠিক আছে? এবং আপনি এটা চিন্তা করেন যে আপনি কত শত মানুষের ইন্সপিরেশন হবেন, ঠিক আছে? অনেক ইন্সপায়ার্ড, মানে এখান থেকে আপনার অনেকে ইন্সপায়ার্ড হবে আপনার কথা শুনে, বা বুঝতে পারবে যে আসলে চাকরি পাওয়া এত সহজ না। আর যেই জিনিসটা আপনি কষ্ট করে অ্যাচিভ করবেন, সেই জিনিসটার আলাদা একটা মূল্য আছে, ঠিক আছে? আলাদা একটা কদর থাকবে আপনার কাছে, যে এই জিনিসটা আমি খুব কষ্ট করে পাইছি, এই জিনিসটাকে আমাকে মূল্য দিতে হবে। যেমন আমি মাঝে মাঝে বলি না যে চাকরির মধ্যে আসলে কিছু নাই, সেটা এক পার্সপেক্টিভ থেকে আমি বলি। বাট আপনি যখন চাকরিটা পাবেন এত কষ্ট করার পরে, বা আমি যদি কখনো চাকরি করি, তাহলে অবশ্যই আমাকে কষ্ট করতে হবে। কষ্ট করে পড়ে রাত জেগে পরীক্ষা দিয়ে ফেল করব, আবার পরীক্ষা দিব, আবার পাশ করব, আবার চাকরি হবে। তো যখন এই যে কষ্ট করে চাকরিটা আমি পাবো, তখন ওইটা আমার কাছে একটা সন্তানের মতো মনে হবে, ঠিক আছে? সো তখন বুঝবেন যে আসলে ওই ফিলিংসটা কীরকম।
ঠিক আছে? তো একটু কষ্ট করেন, এগুলার ফল একদিন পাওয়া যাবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।